জাতীয় সংসদে পাশ হয়েছে 2026 সালের অর্থ বিল। বাজেট অধিবেশনের আলোচনা শেষে জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিলটি পাশের জন্য ভোট দিলে সংসদ সদস্যদের কণ্ঠ ভোটে তা পাশ হয়। এর আগে অর্থমন্ত্রী ব্যক্তি কর সীমা 4 লাখ টাকা নির্ধারণ, মুদি দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীদের করের আওতার বাইরে রাখা, বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো ও রাজস্ব আদায়ের দীর্ঘমেয়াদী পরিকল্পনা সংসদের কাছে তুলে ধরেন। তরিক ইসলামের রিপোর্ট। শেষ হয়েছে ত্রয়োদশ জাতীয় সংসদের মাসব্যাপী চলা বাজেট অধিবেশন। দিনব্যাপী চলা অধিবেশনের শেষ ভাগে বাজেট আলোচনায় বক্তৃতা দেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এই সময় 2026 অর্থ বিলের বিভিন্ন দিক তুলে ধরেন তিনি। 2025-26 অর্থ বছরে 27.27% হতে 26-27 অর্থ বছরে 33.70% উন্নীত করার প্রস্তাব। অর্থমন্ত্রী বলেন, বাজেটের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে চায় সরকার। ব্যক্তি কর সীমা বাড়িয়ে 4 লাখ টাকা নির্ধারণ এবং প্রস্তাবিত বাজেটে মুদি দোকানি ও ক্ষুদ্র ব্যবসায়ীরা করের বাইরে থাকছে বলেও জানান তিনি। কর ব্যবস্থার অটোমেশন, কর ফাঁকি রোধ এবং বিনিয়ন্ত্রণ ডিরেগুলেশন এর মাধ্যমে স্বচ্ছতা জবাবদিহিতা নিশ্চিত করে ব্যবসা বাণিজ্য প্রসারের উদ্যোগ নিচ্ছে। ক্ষুদ্র ব্যবসায়ীদের সুবিধার্থে বা ক্ষেত্র বিশেষে হয়রানি বন্ধে তাদের সামর্থ্য অনুযায়ী ফ্ল্যাট রেটে ভ্যাট প্রদানের উদ্যোগ গ্রহণ করেছি। আমি এই বিষয়ে আশ্বস্ত করতে চাই, কাঁচা বাজার ও ক্ষুদ্র মুদি দোকান এর আওতায় বাইরে থাকবে। মাননীয় স্পিকার, বাজেট আলোচনায় বিনিয়োগ ও কর্মসংস্থান বাড়ানো এবং রাজস্ব আদায়ে দীর্ঘমেয়াদী পরিকল্পনাও তুলে ধরেন অর্থমন্ত্রী। দেশব্যাপী উৎপাদন সক্ষমতা বৃদ্ধি, মানব সম্পদ উন্নয়ন, ভৌত অবকাঠামো উন্নয়ন এবং বেসরকারি খাতকে শক্তিশালী করার উপর বিশেষ গুরুত্ব প্রদান করছি। পরে অর্থ বিল 2026 সংসদের কাছে তুলে ধরেন স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ। এই সময় সংসদ সদস্যদের কণ্ঠভোটে তা বিবেচনার জন্য গৃহীত হয়। অর্থ বিল 2026 পাশ করা হোক। যারা এই প্রস্তাবের পক্ষে আছেন তারা হ্যাঁ বলুন, যারা এই প্রস্তাবের বিপক্ষে আছেন তারা না বলুন। আমার মনে হয় হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়েছে। অতএব সংসদে স্থিরকৃত আকারে অর্থ বিল 2026 পাশ হলো। সঠিক প্যাড আর সঠিক তথ্য দিয়ে এসব সামলে নিব এক হয়ে। মোনালিসা স্যানিটারি ন্যাপকিন। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন ও পদ্মা ব্যারেজ নির্মাণের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। জাতীয় সংসদে প্রস্তাবিত বাজেট বক্তব্যে এবারের বাজেটকে জীবন বান্ধব জানিয়ে তিনি বলেন, এই বাজেটের অন্যতম গুরুত্বপূর্ণ লক্ষ্য মুষ্টিমেয় সুবিধাভোগীদের হাতে থেকে অর্থনীতিকে রক্ষা করা। এ সময় যে কোনো মূল্যে ঘুরে দাঁড়ানোর কথা বলেন তারেক রহমান। বিস্তারিত জানাচ্ছেন মইনুল হাসান। সংসদ নেতা এবং প্রধানমন্ত্রীকে তার বক্তব্য রাখার জন্য আহ্বান জানাচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সকল সংসদ সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। জাতীয় সংসদে 2026-27 অর্থ বছরের প্রস্তাবিত বাজেটের উপর সাধারণ আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তার সরকারের প্রথম বাজেট সাধারণ মানুষের কল্যাণ ও প্রত্যাশার উপর নির্ভর করেই করা হয়েছে বলে জানান তিনি। একটি ভঙ্গুর অর্থনীতি পেয়েছিলাম, তার ভিতরে দুর্নীতি, লুটপাট, অব্যবস্থাপনা দেশের অর্থনৈতিক খাত বলা যায় সম্পূর্ণভাবে ধ্বংসস্তূপ হয়ে গিয়েছিল। এই বাজেটের অন্য একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হচ্ছে অর্থনীতিকে কিছু মুষ্টিমেয় সুবিধাভোগীদের কবল থেকে বের করে নিয়ে এসে সকল নাগরিকের এতে অংশগ্রহণ করা এবং এর মাধ্যমে একটি ন্যায়ভিত্তিক, মানবিক, মর্যাদাপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক অর্থনৈতিক ব্যবস্থা গড়ে তোলা। মাননীয় স্পিকার, বিনিয়োগ, উৎপাদন এবং কর্মসংস্থানের যে চাকা সেটিকে সচল এবং শুধু সচলই নয়, সেটিকে বেগবান করা। প্রধানমন্ত্রী ও সংসদ নেতা উত্তরাঞ্চলের মানুষের দীর্ঘদিনের দাবি ও পানির সংকট নিরসনে তিস্তা মহাপরিকল্পনা ও পদ্মা ব্যারেজ নির্মাণের ঘোষণা দেন। বর্তমান সরকার পদ্মা ব্যারেজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করেছে। জাতীয় অগ্রাধিকার ভিত্তিতে ইনশাআল্লাহ এই সরকার যে কোনো মূল্যে তিস্তা ব্যারেজ মহাপরিকল্পনা বাস্তবায়ন করবে। শিক্ষা, স্বাস্থ্য, কৃষি ও জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে প্রস্তাবিত বাজেটে তার সরকারের নেয়া পদক্ষেপ বিস্তারিত তুলে ধরেন প্রধানমন্ত্রী। এমন একটা
অর্থনৈতিক ব্যবস্থা বা অর্থনীতি গড়ে তুলতে চাই, যেখানে মাননীয় স্পিকার ঋণ নয়, উৎপাদন হবে বিনিয়োগ নির্ভর, কাগজে প্রবৃদ্ধি নয়, বরং কর্মসংস্থান এবং জনগণের জীবনযাত্রার মান হবে উন্নয়নের বড় সূচক। আমাদের এবারের বাজেটে সেই মানবিক এবং গণতান্ত্রিক অর্থনীতির ভিত্তি নির্মাণের রূপকল্প। সেই সাথে বিরোধী দলের প্রস্তাব ও জনগণের দাবির প্রেক্ষিতে প্রস্তাবিত বাজেটে বেশ কিছু খাতে শুল্ক কর কমানোর প্রস্তাব পুনর্বিবেচনা করতে অর্থমন্ত্রীর প্রতি অনুরোধ জানান প্রধানমন্ত্রী। নর্মালি এই দাবিটা বিরোধী দল থেকে হয়ে থাকে। আমি আপাতত ফিজিক্যালি না হয়েও মানসিকভাবে একটু ওনাদের পাশে গিয়ে কথা বলতে চাই। ব্যক্তি করদাতাগণের করভার কিছুটা লাঘব করে তাদেরকে কিছুটা স্বস্তি দিতে চাই আমরা। করের বোঝা বাড়িয়ে নয়, বরং হয়রানি কমিয়ে করের ভিত্তিকে বাড়িয়ে শাসন ব্যবস্থার প্রতি জনগণের আস্থা ফেরানোর মাধ্যমে মাননীয় স্পিকার সরকার রাজস্ব বাড়ানোর নীতি গ্রহণ করতে চায়। বক্তব্যের রীতি টানতে গিয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, উন্নয়নকে টেকসই করতে রাষ্ট্রের প্রতিটি ক্ষেত্রে সুশাসন নিশ্চিত করতে হবে। বাংলাদেশের মানুষ পরিশ্রমী, তরুণ সমাজ মেধাবী, কৃষক উৎপাদনশীল। সুতরাং মাননীয় স্পিকার, আমাদের ঘুরে দাঁড়ানো ছাড়া কোনো বিকল্প নেই। এই বাজেট শুধু সরকারের বাজেট হিসেবে নয়। আসুন আমরা সকলে এই বাজেটকে একটি জাতি পুনর্গঠনের বাজেট হিসেবে দেখার চেষ্টা করি। এই বাংলাদেশের যাতে আর কোনো ফ্যাসিবাদ স্বৈরাচার কায়েম হতে না পারে, এই বাংলাদেশকে যাতে আর কেউ তাদের তাবেদার রাষ্ট্র বানাতে না পারে, এই হোক আমাদের আজকের প্রত্যয়। বাজেট প্রণয়ন ও সংসদ পরিচালনার সাথে সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়ে বক্তব্য শেষ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ। তরুণ যুবকরাই দেশের আসল গেম চেঞ্জার উল্লেখ করে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, তারাই ভবিষ্যতে নেতৃত্ব দিয়ে দেশকে এগিয়ে নেবে। রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে 29,000-এর বেশি মাধ্যমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি আহ্বান জানান। এ সময় প্রত্যেক শিক্ষার্থীকে বছরে একটি করে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। মুশফিকুর রহমানের রিপোর্ট। মেধা, বিজ্ঞান, উদ্যোগ ও উদ্ভাবনের দেশ সবার আগে বাংলাদেশ, এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজধানীর বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র থেকে ওয়ান চাইল্ড ওয়ান ট্রি কর্মসূচির আওতায় দেশের মাধ্যমিক পর্যায়ে 29,621টি শিক্ষা প্রতিষ্ঠানে একযোগে বৃক্ষরোপণ কর্মসূচির সূচনা করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় বছরে অন্তত একটি করে গাছ লাগাতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রত্যেক বছর তোমরা একটা একটা করে গাছ প্রত্যেকে রোপণ করবে। তোমরা যদি প্রত্যেকে একটা করে রোপণ করো গাছ, তুমি দেখবে গাছটা যখন একটু বড় হবে তখন তোমার বন্ধুর মতন মনে হবে তাকে, এবং ওই গাছটা যত বড় হতে থাকবে তুমিও বড় হতে থাকবে, এবং তোমার পাশাপাশি যখন গাছটা বড় হবে দেখবে যে এটা অদ্ভুত একটা ভালো লাগা ফিলিং একটা তুমি পাবে গাছটা। কাজেই আর শিক্ষকবৃন্দ যারা আছেন আপনাদেরকেও আমি অনুরোধ করব যে স্টুডেন্ট যারা আছে, ছোট স্টুডেন্ট যারা আছে আপনাদের প্রত্যেকটি প্রতিষ্ঠানে, তাদেরকে দয়া করে আপনারা উৎসাহ দিবেন। পরে প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় পর্যায়ে স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী পরিকল্পনার উদ্বোধন করে বিভিন্ন স্টল ঘুরে দেখেন। ক্ষুদে শিক্ষার্থীরা এ সময় তাদের তৈরি নানা প্রজেক্ট সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেন। এ সময় প্রধানমন্ত্রীর সাথে উপস্থিত ছিলেন তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান। এ সময় তিনি বলেন, মেধাবী তরুণ প্রজন্মই দেশকে এগিয়ে নেবে। তোমরা বাংলাদেশকে সামনে নিয়ে যাবে, তোমরা বাংলাদেশকে গড়ে তুলবে, সেটা স্পোর্টসে হোক, সেটা ইনোভেশনে হোক, সেটা যে কোনো কিছুতেই হোক না কেন, বাংলাদেশকে ভবিষ্যৎ পৃথিবীতে তোমরা নেতৃত্ব দিবে। আমাদের আশেপাশে কেউ যদি কোনো পাবলিক প্লেসে ময়লা ফেলে, জায়গাটা ময়লা হয়, আমরা পরিষ্কার করব ওটা যতটুকু সম্ভব, এবং যে ফেলছে তাকে আমরা বলবো এই কাজটা করা অন্যায়। পরে সেরা উদ্ভাবকদের হাতে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় ক্ষুদে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন তারেক রহমান। অর্থবছর পরিবর্তন করে জানুয়ারি থেকে ডিসেম্বর করার পরামর্শ দিয়েছেন বিরোধী দলীয় নেতা ও জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জাতীয় সংসদে বাজেট আলোচনায় মুক্তিযোদ্ধাদের ভাতা বাড়ানোর পাশাপাশি গত 17 বছর নির্যাতনের শিকার ব্যক্তি, তাদের পরিবার এবং জুলাই যোদ্ধাদের দায়িত্ব সরকারকে নেওয়ার আহ্বানও জানান তিনি। ইমদাদুল্লাহ বাবুর রিপোর্ট।
2026-27 অর্থ বছরের বাজেট নিয়ে আলোচনায় সোমবার জাতীয় সংসদে বক্তব্য রাখেন বিরোধী দলীয় নেতা এবং জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। এই বাজেটকে আমি বড় বলবো না, ছোটও বলবো না, মধ্যমও বলবো না, আমি বলবো জাতির প্রয়োজনে যা দরকার সেই রকম বাজেট নিতে হবে। এ সময় আর্থিক খাতে দুর্নীতি দেশকে ফাঁকা করে দিয়েছে মন্তব্য করে সমাজ উন্নয়নে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতের উদ্যোগ নিতে ট্রেজারি বেঞ্চকে তাগিদ দেন তিনি। পাচার করা অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে এই বাজেটে তার কোনো গাইডলাইন নাই। 26-27 অর্থ বছরে যদি আমরা ফিরিয়ে আনতে পারি, যদি সেই উদ্যোগ নেওয়া হয়, তাহলে আমাদের কোনো বাজেট ঘাটতি থাকবে না। জনগণের সম্পদ জনগণকে ফিরিয়ে দিতে হবে, আর সম্পদের সাথে কালপ্রিটদেরকে ফিরিয়ে আনতে হবে। জুলাই থেকে জুন অর্থ বছরের চলমান রীতির কঠোর সমালোচনা করে বিরোধী দলীয় নেতা বলেন, এর ফলে বাজেট বাস্তবায়ন বাধাগ্রস্ত হচ্ছে। ফিসকাল ইয়ারটা আমাদের ক্যালেন্ডার ইয়ারের সাথে মিলিয়ে দেওয়া হোক, অর্থাৎ জানুয়ারি থেকে ডিসেম্বর এই সময়টা হোক ফিসকাল ইয়ার। জাতির ক্ষতি হ্রাস পাবে, কাজের গতি বৃদ্ধি পাবে। আমরা আশা করব এটা সক্রিয় বিবেচনায় নিয়ে কার্যকর হবে ইনশাআল্লাহ। ৭১-এর মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী খেতাবপ্রাপ্ত সহ সকল বীর মুক্তিযোদ্ধার জন্য ভাতা বৃদ্ধির পাশাপাশি জুলাই যোদ্ধাদের জন্য বিশেষ বরাদ্দ চান তিনি। ৭১-এর মুক্তিযুদ্ধে যারা অংশগ্রহণ করেছেন তাদের পূর্বের ভাতাটা বহাল রাখা হয়েছে, খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের ভাতা কিছুটা বৃদ্ধি করা হয়েছে। আমি অনুরোধ করব সকলে একটা বৃদ্ধি করে দেন। 17.5 বৎসরে যারা খুন এবং গুমের শিকার হয়েছেন তাদের সকলকে বিবেচনায় আনা দরকার। বিগত সরকার এটা দেখিয়েছে, আমি অনুরোধ করব এটাকে আরো আপহোল্ড করার জন্য। জুলাই গণহত্যার দ্রুত বিচারও চান জামায়াত আমির। সব কালপিটদেরকে সে যত বড় যত উঁচু মাপের হোক তাদেরকে বিচারের আওতায় আনতে হবে। কিন্তু সরকারের এই 4 মাসে বিচারের যে গতি এই সমস্ত ক্ষতিগ্রস্ত ব্যক্তি এবং পরিবার আশা করেছিল সেটা আমরা দেখতে পাচ্ছি না। আমরা দৃশ্যমান অগ্রগতি দেখতে চাই এই বিচারে। আমাদের নেতৃবৃন্দ নিহত হয়েছেন বেশি, কিন্তু জনশক্তি কর্মী তো নিহত হয়েছে বিএনপিরই বেশি। বিদেশি শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমের কথা না ভেবে আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত সঠিক হয়নি বলে মন্তব্য করেন ডাক্তার শফিকুর রহমান। এটার সাথে প্রায় 750 মেডিকেল স্টুডেন্টের সম্পর্ক। তাদের কোনো বিকল্প অ্যারেঞ্জমেন্ট না করে এই হাসপাতাল যদি বন্ধ রাখা হয়, তাহলে এই ছাত্র ছাত্রীদের ক্যারিয়ারের দায়িত্ব কে নেবে?